আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ। আবারও বর্বরতায় পরিচয় দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার ঝিনাইদহের মহিষপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। এরপর জানিয়ে দিব, মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। শনিবার 12 এপ্রিল বিকেলের ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে। এদিকে মিডিয়া ছুটাইয়া দেব, সাংবাদিককে এসপির হুমকি। কুড়িগ্রামের চিলমারিতে পুলিশ সুপারের নির্দেশে এক সাংবাদিককে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ও ছবি ডিলিট করার অভিযোগ উঠেছে পুলিশ সুপার বডিগার্ডের বিরুদ্ধে। বৃহস্পতিবার 10 এপ্রিল রাত 10:30টার দিকে এ ঘটনা ঘটে। এরপর জানিয়ে দিব, 15 বছরে দেশ থেকে প্রায় 5 লাখ কোটি টাকা পাচার হয়েছে গভর্নর। বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিংয়ে। আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে বাহিরে নিয়ে গেছে। এরপর জানিয়ে দিব, গরমে লোডশেডিং হলে প্রথমেই ঢাকা শহরে হবে জ্বালানি উপদেষ্টা। গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। তবে পরিস্থিতির অবনতি হলে প্রথমে ঢাকা শহরে লোডশেডিং দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করল চীন। চীনা পণ্য শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যার পাল্টা জবাব আগেই দিয়েছিল চীন, যার প্রেক্ষিতে শুল্ক আরও বাড়ানোর ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এর জবাব দিল চীন। নতুন করে মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে 125% করেছে চীন। সর্বশেষ চীনের উপর 145% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার জবাবে শুক্রবার চীনের অর্থমন্ত্রী নতুন করে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ। আবারও বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার ঝিনাইদহের মহিষপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। হত্যার পর তার লাশ ইসামতি নদীতে ফেলে দেওয়া হয়। শুক্রবার ওই যুবকের লাশ ভেসে ওঠে। এদিকে লাশটি বাগাডাঙ্গার গ্রামের বনপাড়ার ওয়াসিমের বলে প্রথম থেকেই সন্দেহ হয়ে আসছিল তার পরিবার। নিহত ওয়াসিম বাগাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। বাগাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় শুক্রবার রাত 10:30 পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল। কিন্তু ধূরপাচারের সময় ভারতের অভ্যন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া মহিষপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবাহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, বাগাডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন মানিক ও আব্দুল ওয়াহিদ পালিয়ে আসে তার লাশটি ওয়াসিমের বলে জানান। ওয়াসিমের বড় ভাই বনপাড়ার মেহেদি হাসান দাবি করে তার ভাই ওয়াসিম 3-4 দিন ধরে নিখোঁজ রয়েছে। মাঝে মধ্যে তিনি ভারতে যাতায়াত করতে বলে শুনছি। গত 8 এপ্রিল ওয়াসিম সহ কয়েকজন সীমান্ত পেরিয়ে
ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওয়াসিমের পিতা রমজান আলী শুক্রবার রাতে জানান, বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন লাশটি তার ছেলে ওয়াসিমের। তিনি দ্রুত লাশটি উদ্ধারের দাবি জানান। এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশ থাকা উদ্ধার করা যায়নি, তবে বিএসএফকে জানানো হয়েছে। তিনি বলেন, লাশটি বাংলাদেশি না ভারতীয় তা এখনো আমরা জানতে পারিনি। এছাড়া কোনো পরিবার তাদের কোনো সদস্য নিখোঁজ থাকার বিষয়টিও জানায়নি। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান, ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসছে এটা শুনছি, তবে লাশের পরিচয় মেলেনি। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মিথ্যা বলেন, ইছামতি নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে। বিষয়টি নিয়ে বিজেপি কাজ করছে। বিএসএফ এর সঙ্গে বিজেপি যোগাযোগ করে ব্যবস্থা নেবেন। কাজেই বিজেপি না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। মার্চ ফর গাজা কর্মসূচি, বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। শনিবার ১২ এপ্রিল বিকেলের ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষ সবার অংশগ্রহণ থাকবে। কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সরেজমিনে শুক্রবার ১১ এপ্রিল গভীর রাতে মঞ্চ নির্মাণের কাজ করতে দেখা গেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ সদস্যের উপস্থিতিও দেখা গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা শুক্রবার রাতে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত ঘিরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মার্চ ফর গাজা কর্মসূচির জন্য সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চ এর আশেপাশে পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে। নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ভোরের দিকে আরো বাড়াবে বলেও জানান তিনি। কর্মসূচি অনুযায়ী শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ হওয়ার কথা ছিল, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করতে হবে। ফলে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা যাবে না। যদিও সব রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোতে সোহরাওয়ার্দী উদ্যানে বৃহৎ এই গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলামী ছাড়াও জাতীয় দলের সেক্রেটারি, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হায়াতুল উল্লাহ, বেফাকুল মাদারিস, দারুস জান্নাত মাদ্রাসা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। মিডিয়া ছুটাইয়া দেব, সাংবাদিককে এসপির হুমকি। কুড়িগ্রামের চিলমারিতে পুলিশ সুপারের নির্দেশে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ছবি ডিলিট করার অভিযোগ উঠেছে পুলিশ সুপার বডিগার্ডের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১০ এপ্রিল রাত ১০:৩০টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তির সাংবাদিক পরিচয় জানা না থাকায় এমনটা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার ১০ এপ্রিল সকালে কুড়িগ্রামের চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর শহরের মোড় এলাকায় ঈদে চিলমারি হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যাওয়া মা মেয়েকে উত্ত্যক্তর অভিযোগে মাইকিং করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর এক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতে 10:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় চিলমারি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম সাদ্দাম সংবাদ সংগ্রহের সময় ছবি ও ভিডিও ধারণ করলে পুলিশ সুপার তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ সুপারের সঙ্গে থাকা এক বডিগার্ড ওই সাংবাদিকের ফোন কেড়ে নিল, ধারণকৃত ভিডিও ডিলিট করে দেয়। অভিযোগে সাংবাদিক জানান, এ সময় পুলিশ সুপার তাকে উদ্দেশ্য করে বলেন, মিডিয়া ছুটাইয়া দেব। ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ সুপার আগমনের সংবাদ পেয়ে গিয়ে ভিডিও ছবি তুলছিলাম। তখন পুলিশ সুপার আমার উপর চড়াও
হন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন। তার সঙ্গে থাকা একজন পুলিশ সদস্য ফোনটি নিয়ে ভিডিও ছবি ডিলিট করে। এ ঘটনায় চিলমারী কুড়িগ্রামের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন। কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিউটর বলেন, কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারে না। এজন্য তাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে, কারণ তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। তার সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। এদিকে চিলমারী থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্মকর্তা ওসি আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার 10 এপ্রিল রাত 10টার পর এসপি স্যার এসেছিলেন, তবে ফোন কেড়ে নেয়ার বিষয়ে আমারই কিছু জানাই নাই। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এটি ভুল তথ্য। রাতে অভিযানের সময় অন্ধকারে এক তরুণ ভিডিও করছিল। আমি শুধু বলছিলাম ভিডিও করো না। সে পরিচয় দেয়নি যে সে সাংবাদিক। তার আইডি কার্ডও ছিল না। আমরা ভাবছি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবে, এজন্য ভিডিও ডিলিট করতে বলা হয়। মিডিয়া সম্পর্কে আমরা এমন কিছু বলিনি। 15 বছরে দেশ থেকে প্রায় 5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। গভর্নর, বাংলাদেশ একটা বড় বিক্রি মানি লন্ডারিং। আমাদের দেশের ব্যাংকিং খাতে কতিপয় পরিবার বা গোষ্ঠী মানি লন্ডারিং করে সম্পদ চুরি করে বাহিরে নিয়ে গেছে। দেশ থেকে গত 15 বছরে 5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বড় শিল্প গ্রুপ আছে। বেক্সিমকোর পাচার হওয়া অর্ধ 50,000 কোটি টাকার মতো। এগুলো শুধু বড় গ্রুপ, ছোটগুলোকে আপাতত দেখছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমরা পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করছি। চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই। চুরি হওয়ার আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে, ভবিষ্যতে যেন আর কোনোভাবে না হয়। শুক্রবার 11 এপ্রিল বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। দেশের সব ব্যাংকের অর্থ পাচার রোধে নিয়োজিত কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নিতে আসেন গভর্নর। পাচার করা অর্থ ফেরানোর প্রসঙ্গে গভর্নর বলেন, প্রথম এস্টেটগুলোর সম্পত্তি ফ্রিজ করার চেষ্টা করব। বিভিন্ন দেশের সঙ্গে আমরা কথা বলছি, চিঠি দিচ্ছি। ল ফার্মগুলোর সঙ্গে কথা বলছি, শিগগিরই তাদের হায়ার নিয়োগ করা হবে। এস্টেট ট্রেসিং ফার্মের সঙ্গে কথা বলছি, যথেষ্ট সহযোগিতাও পাচ্ছি। আগামী 6 মাসের মধ্যে এস্টেট ফ্রিজ করা হবে। এটি হবে প্রাথমিক সফলতা। আদালতের মাধ্যমে না গিয়ে আলোচনার মাধ্যমে টাকা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। উল্লেখ করে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সব বিষয়ে আদালতের মাধ্যমে নয়, আউট অব কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে। তার আগে সব তথ্য নিতে হবে। যখন সব তথ্য থাকবে তখন তারা নেগোসিয়েশনে আসবে। নেগোসিয়েশনে বলে সব তথ্য নিয়েই যাওয়া লাগবে, না হলে তো আমরা ঠকে যাব।